মিতুল মিতুল শোনো, এরকম অস্থির হয়েও না। এই সময় এত ধকল নেওয়া তোমার শরীরের জন্য ঠিক নয়। দেখো বিশ্বনাথবাবু তো আছেন, কোনো খবর পাওয়া গেলে নিশ্চয়ই উনি জানাবেন আমাদের। মিতুল, এত অস্থির হলে কি করে হবে বলো তো? তোমাকে তো ধৈর্য ধরতেই হবে। তোমরা কেউ বুঝতে পারছো না কেন আমার কথা? তোমরা বুঝতে পারছো না আমার ওখানে এখন যেতে হবে। ইন্দ্রবাবু যখন প্রথমে ফোন করে বলবে আমি শুনবো সেটা। আমি সবার প্রথম ওনার গলা শুনবো। ইন্দ্রবাবু বলবে আমি ঠিক আছি মিতুল, আমি একদম ঠিক আছি। আমি তখন বলবো তুমি কি যে করো না, তুমি বোঝো না আমার ভয় করে, এরকম করো না তুমি, চিন্তা হয় আমার। আবার আমাকে বলবে তুমি চিন্তা কেন করছো মিতুল, আমি আসছি তো। আচ্ছা মিতুল, তোমার হাতে সেই জবরদস্ত মটনটা কিন্তু রান্না করে রেখো, কেমন? গিয়ে খাবো। এই সব কিছু তোমাকে শুনতে হবে, আপনারা বুঝতেই পারছেন না। আচ্ছা এই সব কথা শুনলে আমার কত আনন্দ হবে বলুন তো। তাই আমাকে এক্ষুনি যেতে হবে কন্ট্রোল রুমে, আমার ওখানে থাকাটা খুব দরকার। ইন্দ্রবাবুর ফোনটা যদি চলে আসে, আমি যদি না ধরি, আমাকে গিয়ে এক্ষুনি আগে ফোনটা ধরতে হবে, আমাকে তো শুনতে হবে সেসব কথা না। আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। আমি শক্ত 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 হয়ে যাব খোকা, ঠিক হয়ে যাব। তুই দেখিস খোকা, তুই দেখিস ইন্দ্রর খোঁজ ঠিক পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে, তাই না রে অর্ক? হ্যাঁ দাদু গো, ফিরে আসবে, দেখো ফিরে আসবে। দাদা দয়া করে আমাকে থাকতে দিন না একটু কন্ট্রোল রুমে। বুঝতে পারছেন তো আমি কি বলার চেষ্টা করছি? ইন্দ্রবাবুর ফোনটা এলে আমাকে ধরতে হবে দাদা। অসীমা, তুমি জলে পড়লে কি করে? রনু আমাকে ফেলে দিয়েছে। রনু দাদা, তুমি জলে পড়লে কি করে? রনু আমাকে ফেলে দিয়েছে। রনু দাদা, আমি জানতাম, আমি প্রথম থেকে রনু দাদাকে সন্দেহ করেছিলাম। আমি এখনো সেটা ভাবতে পারছি না। আমি ভাবতে পারছি না আমার ভাই রনু আমাকে ধাক্কা দিয়ে ফেলে। তোকে একটা জিনিস দেখায়, এই দেখ সুন্দর তুমি কোনো দেখতে পাচ্ছিস তো, দেখ না। আরে দাদা ভাই দেখ না, দাদা ভাই দেখ না। না ভাবতে পারো তো কিছু নেই ইন্দ্রবাবু, ও আগেও তোমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু আমি অন্য কথা ভাবছি। কি বলতো? রনু দাদার মোটেই মাথা খারাপ ছিল না, ও অভিনয় করছিল সব। তাহলে তুমি বলো, অ্যাসাইলাম থেকে ও একা একা বাড়ি চলে গেল, তারপর আমরা সবাই গেলাম পিকনিক করতে, আর ও মিটিং সামলে দেওয়ার নাম করে গেল না। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ মিতু, আমারও তাই মনে হয়। তুমি একদম ঠিক কথা বলছো। আমি এক্ষুনি অর্কদাদের ডাকছি, এর বিহিত না করে আমি কিছুতেই ছাড়বো না। বাবু তুমি এখানে চুপ করে শুয়ে থাকো, কেমন? আমি এক্ষুনি আসছি।
ইন্দ্র, স্পষ্ট করে তোকে একটা কথা বলছি আজকে, মিতুল তোমাকেও বলছি, তোমরা এবার রণকে ক্ষমা করাটা বন্ধ করো। ইন্দ্র, একটা মানুষের অন্যায়কে দিনের পর দিন সহ্য করাটাকে অন্যায় করাই বলে। যে ভাই তার দাদাকে বারবার খুন করতে চায়, বড় দাদা হিসেবে তাকে শাস্তি দেওয়াটা তোর কর্তব্য। শুধুমাত্র নিজের দাদাকে শেষ করার জন্য একটা মানুষ দিনের পর দিন মাথা খারাপের অভিনয় করে গেল। ভাবতে পারছো ওর কথা? কতটা সাংঘাতিক হলে একটা মানুষ এরকম কাজ করতে পারে আমি ভাবতেই পারছি না। মিতুল, রণর মাথা খারাপ হোক আর যাই হোক, এরপর থেকে ওর কোনো অজুহাতকে তোমরা সত্যি বলে মানবে না। আমিও এটাই ঠিক করেছি। এইভাবে পরিবারের প্রত্যেকটা মানুষের বিশ্বাস ভাঙার দাম রণকে এবার দিতেই হবে। আমি নিজে রণকে ধরিয়ে দেব। একদম ঠিক বলেছেন মিস্টার লাহিড়ী, এরকম একটা ক্রিমিনালের আসল জায়গাই হলো জেল। আমরা এখান থেকে এক্ষুনি বেরোবো। বিশালবাবু, আপনি রণকে আজই অ্যারেস্ট করবেন। চলুন। না, না মানে তুমি এরপরে রণকে ক্ষমা করে দেবে মিতুল? না ওর কথা। ওই লোকটা আমার স্মৃতির সিঁদুর নিয়ে, আমার স্বামীর জীবন নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে। এই জন্মে ওকে আমি আর ক্ষমা করব না। কি করতে চাইছো তুমি? আমরা যতটা ভাবছি রণদাদা তার থেকেও অনেক বেশি সাংঘাতিক। তোমাদের মনে আছে ও এর আগে কি কি করেছিল? এর আগেও তো ইন্দ্রবাবুকে মারার চেষ্টা করেছিল আমাকে পাচার করার সময়। দুর্ভাগ্যবশত আমি মাঝখানে চলে গেছিলাম, তাই গুলিটা আমার পেটে লেগেছিল। তারপর আশ্রমের কথা মনে আছে তোমাদের? ওই নকল দাড়িগোপ পরে রণদাদাই তো সাধু বাবা সেজেছিল, আর তারপর প্রমাণ লোপাট করার জন্য আমাদের চোখের সামনে ছোট মোহন থেকে গুলি করে চলে গেল। তখনও আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম ওটা রণদাদাই ছিল, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। রণদাদা ধরবে না, ওর ফোন তুমি একদম ধরবে না। ক্রিমিনাল একটা, ও আবার দাদাভাইয়ের কোনো একটা ক্ষতি করবে। কলি কলি, এই ভুলটা করো না। মিতুল, ফোনটা ধরো। দেখো, রণ যা ধূর্ত, ফোন না ধরলেও আরো সন্দেহ করবে। দেখোই না কি বলছে। হ্যালো রণদাদা। হ্যালো মিতুল, দাদা ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? না রণদাদা, আমি পুলিশের কন্ট্রোল রুমে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো মিতুল, তুমি বাড়িতে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। না রণদাদা, আমি এখন যেতে পারবো না। ইন্দ্রবাবুকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আমি জানি রণদাদা, তুমি কেন ফোন করে ইন্দ্রবাবুর খোঁজ নিতে চাইছো। কারণ ইন্দ্রবাবু বেঁচে আছে কিনা তুমি সেই ব্যাপারে নিশ্চিত হতে চাইছো। কিন্তু মিতুল আর কোনো ঝুঁকি নেবে না। ইন্দ্রবাবুকে বাড়ি নিয়ে আসার আগে অবধি ওনার সুস্থতার খবর আমি তোমাকে বা অন্য কাউকে কোনোভাবেই জানতে দেব না রণদাদা। হ্যালো হ্যালো মিতুল, শুনতে পাচ্ছ? মিতুল, তুমি বাড়িতে চলে এসো, তোমার এখন বিশ্রাম নেওয়ার। মিতুল, ওটা কিসের শব্দ? অ্যাম্বুলেন্সের না? না না, আসলে কন্ট্রোল রুমে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল, তাই আমি বাইরে এসে ফোন করছি আর কি। ওই চারদিক থেকে আওয়াজ আসছে। আচ্ছা তুমি এখন রাখো কেমন? হ্যালো। না না, এই মিতুলকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ওর কোথায় কিছু একটা খটকা লাগছে আমার।
ইন্দ্রজিৎ লাহিড়ীর বডিটা না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারবো না, কিছুতেই শান্ত হতে পারবো না আমি। হ্যালো, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো মিতুল কন্ট্রোল রুমে আছে কিনা। ওর কথায় কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। জানো মিতুল, কাল যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ অর্ডারটা নিতে হবে। ভাবো তো, বাড়ির সবাই ইন্দ্রকে দেখলে কত খুশি হবে। মিতুল, মিতুল, তুমি ঠিক আছো তো? বলে বাবা, এ তুমি আমায় কিসের সংকেত দিলে? মিতুল, মিতুল, তুমি ঠিক আছো তো? মিতুল, মিতুল কি করছো? দাঁড়াও মিতুল। দাঁড়ান, ভেতরে যাওয়া যাবে না। আমি ওনার ডক্টর, ভিজিটে এসেছি। ও আচ্ছা। একবার যখন ঘরে ঢুকে পড়েছি তখন ইন্দ্র খতম। ইন্দ্র ঘুমোচ্ছে, এবার ওই ইঞ্জেকশনটা পুশ করে দিলেই কেল্লা পথে। ভেতরে কেউ ঢুকেছে? ও মাই গড, মিতুল, আমি তো ধরা পড়ে যাব। কাউকে ভেতরে ঢুকতে দেননি তো? এই তো ডাক্তারবাবু ঢুকলেন। সে কি, ডাক্তার ঢুকেছে মানে? ওনার ডাক্তার তো আমি। তাহলে ভেতরে কে ঢুকেছে? ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো ইন্দ্রবাবু? তোমার কিছু হয়নি তো? কি হয়েছে তোমার? তোমার কিছু হয়নি তো ইন্দ্রবাবু? তুমি ঠিক আছো তো? বলো না। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কি ব্যাপার, মিতুল এমন কেন করছে? কিছু বলতেও তো পারবে না, এখানে তো সবাই রয়েছে। ছাড়ুন, ছাড়ুন। দাদা, আপনি বুঝতে পারছেন আমি কেন ভয় পাচ্ছিলাম? কেন বারবার করে বলছিলাম সবাইকে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় যে কেউ ভেতরে ঢুকে আসতে পারে। কিরকম সতর্ক ছিল ওরা বলুন তো? মিতুল, আমি তো মানছি এটা আমারই ভুল। এখন যে কারা সব চাকরিতে ঢুকছে কিছুই বুঝতে পারছি না। ভাগ্যিস ইন্দ্রবাবুর কিছু হয়নি। কিন্তু যে ডক্টর ভেতরে ঢুকলেন উনি গেলেন কোথায়? ডাক্তার তো কোথাও নেই মিতুল। এবার বুঝতে পারছো ওর কথা? কেন আমি বারবার বলছিলাম আমার কাউকে বিশ্বাস হচ্ছে না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। মিতুল, তুমি শান্ত হও। দেখো, তুই ডক্টর এখানে ঢুকে থাকেন, উনি তো বেরোবেন, কিন্তু উনি বেরোলেন কোন দিক দিয়ে? ওই জানলাটা, এই দরজা ছাড়া এই একটাই জানলা আছে এই ঘরে ঢোকার। ব্যাস, এটাও বন্ধ করে দিলাম। এবার আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো, দেখি আমার ইন্দ্রবাবুর দিকে হাত বাড়ানোর ক্ষমতা
কার হয়। আমিও এত সহজে দমব না মিতুল। দেখি শেষ পর্যন্ত কে যেতে। এই জন্মে তুমি আর আমায় কোনো দিন ধরতে পারবে না। হ্যালো, কি গো, ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। আমি ইন্দ্রবাবুকে এখানকার কোনো খাবার খেতে না করে দিয়েছি। যাও যাও। নকল ভক্তদের টাকা দিয়ে বিদায় করেছো তো? মানে ওদিকে আর কোনো রকম কোনো ঝামেলা রাখোনি তো? না স্যার, ওদেরকে ছাড়তে পারিনি। কেন স্যার, লোকটা তো খাবারই খাচ্ছে না, খাবার খেয়ে নিলে মিটে যায়। তাই ভাবলাম ভক্তদের যদি আবার প্রয়োজন পড়ে। এটা ঠিকই করেছো, কিন্তু ওই লোকটা খাবারটা খাচ্ছে না কেন? জানি না স্যার, বলছে খিদে নেই। ইন্দ্রকে খাবারটা খাওয়ানো গেল না? ও কিছুতেই শেষ হচ্ছে না কেন? এতবার আমি চেষ্টা করছি ওকে, তো কিছুতেই শেষ করতে পারছি না আমি। মিতুলের উপরে আমি একদম ভরসা করি না। ও নিশ্চয়ই আমার উপরে সন্দেহ করেছে, না হলে থানায় অন্য একটা মহিলাকে বসিয়ে রেখে নিচে বেরিয়ে যেত না। আচ্ছা, মিতুল কোথায় আছে সেটা তুমি জানো? আর মিতুল কি কোনোভাবে জানতে পেরেছে আমি এখানে আছি? না স্যার, মিতুল আর এই তল্লাটেই নেই। আমি লোক লাগিয়েছি, ওদের কাউকে খুঁজে পাইনি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি এক্ষুনি বলছি। কি হলোটা কি আবার? স্যার, মিতুলের সঙ্গে যে দুজন পুলিশ ছিল ওরা ফোর্স নিয়ে আসছে। আমার মনে হয় স্যার মিতুল ওদের সঙ্গেই আছে। পুলিশকে এখানে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। ওরা আসলে ইন্দ্রকে এক্ষুনি নিয়ে চলে যাবে। এটা তো নকল আশ্রম। তাহলে ইন্দ্রকে আজকে রাতে এখান থেকে সরাতে হবে, যে করে হোক ইন্দ্রকে এখান থেকে সরাতে হবে। আচ্ছা, এখানে একটা পরিত্যক্ত কালী মন্দির আছে না? হ্যাঁ আছে তো। ওই কালী মন্দিরে কেউ যায় কিনা জানো? স্যার, কয়েকটা কুকুর ছাড়া মানুষ যায় বলে তো আমি শুনিনি। ব্যাস, তুমি এক কাজ করো, তুমি ইন্দ্রকে এক্ষুনি ওখানে নিয়ে চলে যাও। আর ওই নকল ভক্তদের ওদেরকে দিয়ে পুরো মন্দিরটা ঘিরে রাখো, যাতে পুলিশ ওখানে কোনোভাবে ঢুকতে না পারে। এমনিতেও ধর্মীয় স্থানে পুলিশ ঢুকে কিচ্ছু করতে পারবে না। তারপর আমি তোমাকে বলছি, আজ তোকে আমি পিটিয়েই মারবো, বা কালের সামনে তোর বলি দেবো আজকে। এই শব্দটা কোথা থেকে আসছে? আরে এই শব্দটা কোথা থেকে আসছে? কে করছে শব্দটা? কে করছে আওয়াজটা? কে করছে? হ্যাঁ, না 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 না, এখানে আর থাকা যাবে না। এই মন্দিরের নামে এমনিই বদনাম আছে। আরে কি বাজে কথা বলছো তোমরা? এগুলো সব বাজে কথা। এই লোকটাকে আজ আমাদের মারতে হবে। এই কাজটা শেষ না করে আমরা কোথাও যাবো না। ওকে মারতে হবে আজ আমাদের। মা জেগে উঠেছে। এই পালা পালা এখান থেকে পালা।
স্যার আরে কোথায় পালাচ্ছ তোমরা সবাই? স্যার চলুন আরে কোথায় পালাচ্ছ? স্যার চলুন স্যার এখান থেকে চলুন স্যার আরে কি হচ্ছেটা কি আমি তো কিছু বুঝতেই পারছি না। স্যার 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 চলুন স্যার এখান থেকে আমি কোথাও যাবো না, এই কাজটা শেষ না করে আমি কোথাও যাবো না। কি হচ্ছে এটা? স্যার চলুন স্যার এখান থেকে চলুন। আচ্ছা তখন তো অর্কদা কলির সঙ্গে আমারও দেখা হয়েছিল। এক মিনিট আচ্ছা অর্কদা, আমি তো কলিকে কোথাও দেখতে পাচ্ছি না। কলি কোথায়? কলি একটু হাসপাতাল গেছে, চলে আসবে। ওকে অর্কদা, আমার না তোমার কাছে একটা জিনিস জানার ছিল। তোমরা যখন বেরোচ্ছিলে তখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কোথায় যাচ্ছ। তুমি বলেছিলে তোমরা তোমার বাড়িতে যাচ্ছ। আমাকে মিথ্যে কথা কেন বললে? আমি বারণ করেছিলাম। মিতুল, তার মানে তুমি কি আমাকে এখনো ভরসা করো না? ভরসা করবে মিতুল? তোকে ভরসা করবে? ভরসা করার মতো কোন কাজটা তুই করেছিস যে তোকে ভরসা করবে? ওরা তো এখনো জানে না যে ইন্দ্রকে যখন পাওয়া যাচ্ছিল না তখন তুই ব্যবসার দায়িত্ব নেবার কথা ভাবছিস। আরে মিতুল, আমরা জানি না এটা ও কি করে ভাবলো। হ্যাঁ ভেবেছি। আমি এই কারণেই ভেবেছি কারণ আমি জানি এই ব্যাপারটা যদি দাদা ভাই জানতো তাহলে ও আমাকে কোনোদিন ভুল বুঝতো না। দাদা ভাইয়ের অ্যাবসেন্সে আমি যে পরিবারের কথা ভেবে এই দায়িত্বগুলো পালন করতে চেয়েছি তার জন্য দাদা ভাই খুব খুশি হতো আমার উপর। আমি শিওর অ্যাবাউট ইট। তাই তো দাদা ভাই? এইসব কথা বলে তুই শুধু আমাকেই না, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠকাতে চাইছিস। তো এর শাস্তি তোকে পেতেই হবে। এত পাপ করে তুই পার পাবি না রণ, কিছুতেই না। কিরে দাদা ভাই, আরে তুই চুপ করে আছিস কেন? বল কিছু। তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করে আর কোনো লাভ নেই রণ দাদা। ওনার আজ আর কিছুই মনে নেই। দাদা, আমাদের মিতুলের উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে। ও যখন ইন্দ্রকে ফিরিয়ে এনেছে তখন ওই ইন্দ্র স্মৃতি ফিরিয়ে আনবে, তুই দেখে নিস। পারবে না মিতুল, পারবে না। বেঁচে তো গেল ইন্দ্রজিৎ লাহিড়ী, কিন্তু স্মৃতি হারিয়ে এভাবে বেঁচে থেকে লাভটা কি বলতো? তার থেকে আমি মুক্তি দিচ্ছিলাম, সেটা ভালো লাগলো না। কাল যে কি হলো আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রণদাদা, রণদাদা, হ্যাঁ তারপর কি হয়েছে জানো? কি হলো কি তারপর? আমরা যখন ইন্দ্রবাবুকে হাসপাতাল থেকে নিয়ে ফিরছিলাম তখন এক অদ্ভুত ঘটনা ঘটলো। কি বলছিস মিতুল? ইন্দ্রকে ওদের গুরুদেব ভেবে নিয়ে চলে গেল? হ্যাঁ দাদু, এখানে শেষ নয়। তাহলে মানে তারপরেও আরো কিছু হয়েছিল? রণদাদা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমায় ভর্কি দেবে ভাবছো তো? তুমি নিজেই এবার ভর্কি খাবে। হয়েছিল তো, হয়েছিল রণদাদা। তুমি জানো তখন আমাদের কি অবস্থা? আমরা চারিদিকে ইন্দ্রবাবুকে খুঁজে চলেছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ আমরা খবর পেলাম যে ইন্দ্রবাবু কোনো একটা মন্দিরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমরা গিয়ে দেখি সে এক পরিত্যক্ত মন্দির। তাহলে তুই ইন্দ্রকে পেলি কিভাবে মিতু? বললাম না পিসিমণি, মা
স্বয়ং মা কালী রক্ষা করেছেন আমার ইন্দ্রবাবুকে, নাহলে আর কেউ রক্ষা করতে পারতো না। কিন্তু দাদা, এখানে চুপ করে বসে আছিস যে? মনটা একদম ভালো লাগছে না রে। এমন উৎসবের দিনে ছেলেটা বাড়িতে রয়েছে, অথচ আমাকে চিনতে পারছে না। বলতে পারছিস সেটা? বুঝতে পারছি রে দাদা, তোকে কি বলি বলতো, আমি নিজেই তো এটা মেনে নিতে পারছি না। বাবা। সুমি, খোকা, মন খারাপ করিস না, মিতুল আছে তো, সব ঠিক করে দেবে। বাহ মিতুল বাহ, এমনিতে তো সারাক্ষণ ইন্দ্রবাবু ইন্দ্রবাবু করে বেড়াও, কিন্তু আজকে যখন দাদা ভাইয়ের স্মৃতি হারিয়ে গেছে, ও কিছু মনে করতে পারছে না, কাউকে চিনতে পারছে না, তখন তোমার খুব আনন্দ করার ইচ্ছা হলো, তাই তো? আরে তোমার তো দুঃখ পাওয়ার কথা মিতুল। কি জানতে চাইছো? না না, জানতে কি চাইবো আমি, মানে এখানে জানতে চাওয়ার মতন কি আছে? আমি মিতুল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি বলতে চাইছো? মানে একটা ছোট ব্যাপারকে, একটা সামান্য প্রশ্নকে ঘুরিয়ে পেঁচিয়ে এত বড় করার তো কোনো মানে নেই। কথা খুব ভালো ঘোরাতে জানো তুমি। আমি শুধু এটাই বলছি যে মিতুল, তুমি তো দাদা ভাইকে খুব ভালোবাসো, আর দাদা ভাইয়ের এখন এই অবস্থা, ও স্মৃতি হারিয়ে ফেলেছে, কিছু মনে করতে পারছে না, কাউকে চিনতে পারছে না। এইরকম সময়ে কি ও দোলে কোন রকম আনন্দ করতে পারবে? আর তার মধ্যে তুমি, আমি চাই ও আনন্দ করুক, কিন্তু কি করব বলো রণদাদা, চারিদিকে এত শয়তানের দল, তারা আমার ইন্দ্রবাবুর ভালো থাকার উপরেই নজর দেয়, তাই এইসব করতে হয়। আমি কি করে ইন্দ্রবাবুর মুখে হাসি ফোটাবো বলো তো? তাদের মুড়ো ঝাঁটা মেরে। কি হলো, বিষম খেলে যে? নিশ্চয়ই কেউ গাল পাচ্ছে। মিতুলের কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। ও নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছে, নয়তো এত সোজাসুজি এরকম ভাবে কথা বলতে পারতো না। এত ভেবো না, এত ভাবার কিছু নেই। আমি যখন একবার বলেছি ইন্দ্রবাবুর স্মৃতি আমি ফিরিয়ে আনবই, তখন আনবই। পিসিমণি, বাবা, দাদু, ইন্দ্রবাবু ওনার ঘরে মন মরা হয়ে বসে আছেন, তাতে কি আমাদের ভালো লাগবে? একই মানুষটা স্মৃতি হারিয়েছে, ওকে তো আনন্দে রাখতে হবে, আমাদের মধ্যে রাখতে হবে। তাই বলছিলাম, যদি আমরা দোলের দিন একটু রং খেলি, আনন্দে কাটাই, তাহলে সে সবকিছু দেখে তো ইন্দ্রবাবুর পুরনো কিছু কথা মনে পড়লেও পড়তে পারে, তাই না? হ্যাঁ মা, এটা ঠিক বলেছ, এটা হলেই ভালো হবে। কি বলো বাবা? আমাকে এখন ইন্দ্রকে চোখে চোখে রাখতে হবে, এক মুহূর্ত ওকে চোখের আড়াল করা যাবে না। মিতুল দি, আজকে কিন্তু আমরা নতুন জামাই বাবুর সঙ্গে রং খেলবো। হ্যাঁ নিশ্চয়ই, কেন খেলবে না? ও নতুন জামাই বাবু, যাই। বলো জামাই বাবু, এখন কিন্তু ভান খেলে চলবে না, এখন কিন্তু আমাদের সাথে তোমাকে রং খেলে যেতে হবে। এটা কিন্তু তোমার আর কলি দিদির বিয়ের পর প্রথম রং খেলা, শালিদের সাথে কিন্তু খেলতেই হবে। চলো 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 চলো। আরে রং ভালো করে রং মাখতে হবে, ভালো করে রং মাখতে হবে, ভালো করে। এই তাড়াতাড়ি মাখা, তোরা সবাই মিলে।
अब ले चलिए जाओ। ভোলে বাবা, আমার তো মনে হচ্ছে অর্কতাকে এতগুলো মেয়ে রং দিচ্ছে দেখে কলি দিদির বেশ রাগ হচ্ছে। দেখি তো আমার মনে হওয়াটা ঠিক কিনা। কি গো নতুন জামাই বাবু, বলছি শালিদের একটু বেশি করে রং মাখাও। হ্যাঁ, এবার আমার টার্ন, দেখি। হ্যাপি হোলি। দেখি দেখি দেখি। না 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 বললে হয় নাকি? দেখি দেখি দেখি। না 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 বললে হয়। এই রে মুখে ঢুকে গেল না। দেখি দেখি দেখি। এরা জামাই বাবু, এবার ভান্ডা খেয়ে নাও। বাহ, আমাকে রং না দিয়ে ওদের সঙ্গে খেলা শুরু করে দিলে। অদ্ভুত তো। তারপর ভাঙ। না না খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো কলি? মাই গড, ইন্দ্রজিৎ লাহিড়ী তার মানে কিছুই বলেনি। ও মাই গড, রণ কিছু বোঝার আগে আমায় কিছু তো করতে হবে। ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। তখন থেকে বলছি আমি আপনার স্বামী নই, কেন আমাকে জোর করছেন? হ্যাঁ, বুঝতে চায় না। ইন্দ্রবাবু, এভাবে আমাকে দূরে সরিয়ে দিও না। ছাড়ুন। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু কতবার বলবো আপনাকে? ভোলে বাবা, মনে হচ্ছে রণদাদা এসে গেছে। না না, প্রথমে কিছু বুঝতে না পারে। ভোলে বাবা, তুমি দেখো। আমি আপনার ইন্দ্রবাবু নই। আচ্ছা, তোমার কি কিছুই মনে পড়ছে না? না। কি হলো মিতুল? দাদা ভাই এরকম চিৎকার করছে কেন? এই তো, আপনি ডাক্তার, আপনাকে বুঝিয়ে দিন আমি ওনার স্বামী নই। হ্যাঁ, তখন থেকে আমার জোর করছে। উনি একটা পর নারী। দাদা ভাই, তুই একটুখানি শান্ত, আমি দেখছি। তুমি একটু কিছু মনে করার চেষ্টা করো না। আমি কিছু মনে করবো না, ব্যাস। দেখুন, আমি কিন্তু এটা আর প্রশ্রয় দেবো না। বারবার বারবার ইন্দ্রবাবু ইন্দ্রবাবু করছেন, নিজের স্বামী বলছেন, আমার ভালো লাগছে না। দাদা ভাই একটু শান্ত হও। দাদা ভাই দেখুন, আমি শুধু আপনাকেই ভরসা করি, ঠিক আছে? ওনাকে বলে দিন কেন আজে বাজে কথা বলছেন। উনি নাকি আজকে তোলের দিন আমার হাতে রং মাখবেন। হ্যাঁ, আমার কিন্তু ভালো লাগছে না। আমি 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 চলে যাবো। দাদা ভাই, আমার কথাটা তো শোনো। দাদা ভাই দাঁড়া। ইন্দ্রবাবু শোনো আমার। ইন্দ্রবাবু, আমার কথাটা তো শোনো। ওরা যাই করুক, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। দাদা ভাইকে কি মিতুল সত্যি জোর করছিল? আমি তো স্পষ্ট দেখলাম। আমার কেন মনে হচ্ছে দাদা ভাই অ্যাক্টিং করছে, কিন্তু অ্যাক্টিং করলে কি কেউ এতটা অথেন্টিক করতে পারে? না না, কোনো রকম কনফিউশনের মধ্যে থাকতে চলবে না। আমাকে নিশ্চিত করতেই হবে, কিন্তু সত্যিটা জানবো কি করে? তোমরা তো সবাই দেখলে ও নিচু হয়ে দাদা ভাইকে তোলার চেষ্টা করছিল। মিতুল, তুমি কি ভুলে গেছো যে তুমি মা হতে চলেছো? অ্যাটলিস্ট যে আসছে তার কথা ভেবে তোমাকে নিজের যত্ন নিতে হবে। পিসি, দাদু, তোমরা অ্যাটলিস্ট ওকে কিছু বোঝাও। রণ কিন্তু ভুল কিছু বলছে না। আই থিঙ্ক দাদা ভাইয়ের কেয়ার করার জন্য আমাদের কাউকে হায়ার করা উচিত। না, সেসবের কোনো দরকার নেই। আমি ঠিক পারবো ওনার দেখাশোনা করতে। পারবে না মিতুল। যদি পারতে তাহলে দাদা ভাই ওভাবে পড়ে যেত না।
আর দাদা ভাইয়ের থেকে বড় কথা, তোমাকে নিজের কেয়ারটাও করতে হবে। আর তার জন্য আমার মনে হয় যে দাদা ভাইকে দেখাশোনা করার জন্য কাউকে কাউকে হায়ার করা উচিত। উফ, পুরো বিষয়টা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমি কিছু বলতেও পারছি না। পিসিমণি, দাদু, আমার কোনো অসুবিধা হবে না, আমি পারবো। মিতুল, আর কোনো কথা নয়, তোমার কোনো কথা আমি শুনবো না, না শুনবো না। আমি সেন্টার থেকে লোক আনাবো। সুমিমা, তুই এক কাজ করতো, তুই সেন্টারে একটা ফোন কর। হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা সেভ করা আছে? আচ্ছা আচ্ছা। বুঝলি কলি, আজ একটা বড় বিপদ থেকে বাঁচলাম। যা বলেছো দাদু। বাবা, হ্যাঁ? কথা হলো বুঝলে, বললো যে বিকেলের মধ্যে একজন নার্সকে পাঠিয়ে দেবে। বাহ, খুব ভালো, খুব ভালো। রণদাদা হঠাৎ জোর করে একটা লোক ঠকাতে চাইছে কেন? যাকগে, আমি আমার কাজ করব। আমি কিছুতে ওই নার্সের হাতে ইন্দ্রবাবুকে ছাড়বো না। নিন, খেয়ে নিন। আচ্ছা, আপনি আমাকে খাবারটা দিন। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছি। এটা হলো একটা ভিটামিনের ওষুধ, আর এটা হলো ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা ওষুধ। আমি যদি এই ওষুধের লেভেলটা ভিটামিনের ওষুধে লাগিয়ে দিই, তাহলে এই ভিটামিনের ওষুধটা আমরা দাদাভাইকে ইনজেক্ট করতে পারবো। দাদাভাই শরীরে কোনো ক্ষতি হবে না। আর এই ওষুধটা তুমি খাওয়ার পর ইনজেক্ট করো। এই নিন, ধরো, আমি আসছি। স্যার, ইন্দ্রজিৎ লাহিড়ীর ব্যাপারটা কি বুঝলে? স্যার, লোকটা সত্যি সব ভুলে গেছে। এত শিওর হচ্ছ কিভাবে? এটা নিন স্যার, এটাই তার প্রমাণ। এটা স্মৃতি ফেরানোরই ওষুধ। আমাকে নিজে একবার চেক করে দেখতে হবে। স্যার, ওরা কিন্তু আলাদা আলাদাই থাকছে, আর সেই জন্য বউটার মনে খুব দুঃখ। তোমাকে না এখানে ওই বউটার দুঃখে কাতর হওয়ার জন্য আমি নিয়ে আসিনি। যে কাজটার জন্য টাকা পাচ্ছ সেই কাজটা মন দিয়ে করো, নাহলে ওই বউটার বদলে এবার তোমাকে দুঃখ পেতে হবে। ইন্দ্রজিৎ লাহিড়ীকে সারাক্ষণ চোখে চোখে রাখবে, আর আমাকে সব রিপোর্ট দেবে। ওকে? ওকে স্যার। যাও। আমি আর পারছি না, জাস্ট পারছি না। আমি বুঝতে পারছি, আমার নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আর তো কোনো উপায় নেই রণদাদার মুখোশ খোলার। আমি সত্যি বুঝতে পারছি না এইভাবে নাটকটা আমি কি করে চালিয়ে যাব। চোখের সামনে দেখলাম রণ বাবাকে উল্টো পাল্টা কথা বললো, আমি কিছু করতে পারলাম না। আমার ইচ্ছা ছিল ওকে দুটো চর মারি। আর কয়েকটা দিন একটু অপেক্ষা করে যাও। এত সহজে যদি রণদাদাকে শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে অনেকগুলো মানুষের গায়ের জ্বালা মিটবে না ইন্দ্রবাবু। ও আমাদের সাথে যা যা অন্যায় করেছে, যা যা ক্ষতি করেছে, সেই সব কিছুর পাই টু পাই হিসেব ওকে মেলাতে হবে। তুমি কথা বলছো, নিজ সামনে তো দেখলে ও কোম্পানিতে চলে গেল আজকে। আমি কিছু বুঝতে পারছি না, এতদিন ধরেও আমার ক্ষতি করে গেছে, আর আজকে গিয়ে কোম্পানি ক্ষতি করছে। আমার শুধু ভয় লাগছে এখন। কেন ভয় করছো তুমি? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমি যাবো অফিসে। তুমি কেন, আমি এর আগে অফিসে যাইনি? গেছো মানে সেই সিনারিওটা অন্যরকম ছিল। তোমার এখন শরীরটা ঠিক নেই, তুমি এই অবস্থায় অফিস যাবে, আর সেই সময় অফিসে আমি থাকতাম। এখন রণ আছে, তুমি বুঝতে পারছো না আমি এখন নেই। কে বলেছো তুমি নেই? ইন্দ্রবাবুকে ছাড়া মিতুলের কোনো অস্তিত্বই নেই। তুমি সবসময় আছো। আরে একা কোথায়? অর্কদা রয়েছে, অফিসের বাকি কর্মচারীরা রয়েছে, সবাই তো রয়েছে। আমি পারবো। আচ্ছা, তুমি কি আমাকে ভরসা করো না?
করি মিতুল, কিন্তু ব্যাস, আর কোনো কথা না। আমি অফিসে যাচ্ছি, আর এবার তুমি দেখবে রণ দাদা বেশি বার বাড়ার আগে কিভাবে গলা নামিয়ে কথা বলো। মিতুল, এদের সবার চাকরি কেটেছো তুমি, কার পারমিশনে করেছো এসব? পারমিশন? কোন পারমিশনের কথা বলছো তুমি মিতু? এই অফিসটা আমার বাবার, এখানে কে থাকবে কে থাকবে না সেই ডিসিশনটা আমি নেব। আমার কারোর কাছ থেকে কোনো পারমিশন নিতে হবে না। সেটা ঠিক করার তুমি কেউ নও রণ দাদা। গলা নামিয়ে কথা বলো মিতু। থেকে সামলাও। বাবার ব্যবসা ভেবে তুমি যা খুশি তাই করতে পারো না। একটা কথা মনে রেখো, এই ব্যবসাটা তোমার বাবারও বাবার। অনেকের রক্ত ঘাম মিশেছে এই ব্যবসাটা দাঁড় করাতে, আর সেটাকে পথে বসানোর কোনো অধিকার তোমাকে কোনো বাবাই দেয়নি। এদের কাউকে চাকরি থেকে ছাঁটাই করা হবে না, এটাই আমার শেষ কথা। মিতুলকে আমি এই জন্যই বিশ্বাস করি না। অফিসে পর্যন্ত চলে এলাম, আর এসে সবাইকে আমার বিরুদ্ধে উস্কোতে শুরু করে দিল। এতে যদি আজকে ধাক্কা মেরে অফিস থেকে বের করে দিতাম ঠিক হতো। না না না, মাথা গরম করলে চলবে না, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মিতুলকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, নয়তো ওই ক্লাসলেস এমপ্লয়িগুলোর সামনেই আমাকে যাতা কথা বলবে। চুপ করে আছো যখন, তখন ধরে নিচ্ছি আমার কথায় তোমার সম্মতি আছে। না না মিতুল, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এরা একটা কেউ অফিসে কোনো কাজ করে না, সব গুড ফর নাথিং, খালি বসে বসে মাইনা নেয়। তুমি ব্যাপারটা একটু ভালো করে বুঝে দেখো, মানে এদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে, বুঝতে পারছো তো? সেটা ইন্দ্রবাবু ঠিক করবেন। কাকে বাদ দেওয়া হবে, কাকে অফিসে রাখা হবে, সেই সম্পূর্ণ দায়িত্ব ইন্দ্রবাবু। উনি আগে সুস্থভাবে ফিরুন, উনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক হবে। যদি সুস্থ হয় তবে তো। কি বলতে চাইছো তুমি রণ দাদা? না না মিতুল, আই এম রিয়েলি সরি, আমি কথাটা ওভাবে মিন করিনি, তুমি প্লিজ রাগ করো না। দেখো মিতুল, আমি এটাই বলতে চাইছি যে দাদা ভাইয়ের যে সিচুয়েশনটা এখন আছে সেটা খুব ক্রিটিক্যাল, আর এইরকম অবস্থায় আই রিয়েলি ডোন্ট থিঙ্ক দাদা ভাইয়ের স্মৃতি এত ইজিলি ফিরে আসবে। আর যদি ফিরে আসে? ঠিকই তো আছে, ঠিক ওষুধই তো দিচ্ছিল। হ্যাঁ, এটা তো ঠিক ওষুধ, এটা তো আমি রেখে গেছিলাম। তাহলে ভুল কেন মনে হলো তোমার? না না গলি দিদি, আমার না কিরকম একটা সন্দেহ হচ্ছে। আবার কিসের সন্দেহ মিতুল? যদি ঠিক ওষুধই দেবে তাহলে ওষুধ দিতে হবে না শুনে এরকম স্বস্তির নিঃশ্বাস ফেললো কেন? কে ফোন করেছে? অফিস থেকে মৃন্ময় দাদা। মৃন্ময় এত রাতে ফোন করেছে, নিশ্চয়ই কোনো দরকারি ব্যাপার আছে। তুমি লাউডস্পিকার দাও। হ্যাঁ মিতুল দিদি, তুমি একদম ঠিক ধরেছিলে। তুমি বলেছিলে বলে তোমার কথা অনুযায়ী আমি রণ স্যারের গতিবিধির ওপর নজর রাখছিলাম। কাল দুপুরে হাইওয়ে ক্যাফেতে রণ স্যার কিন্তু একটা বড় টাকার ডিল করবেন। কোনো একটা প্রোডাকশন চালু হবে নতুন করে। উনি এটাও বলছিলেন যে এর জন্য কিন্তু ইন্দ্রজিৎ লাহিড়ির পারমিশনের দরকার, কিন্তু উনি নাকি পারমিশন ছাড়াই ডিলটা করবেন। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, আরও একটা কথা শুনেছি মিতুল দিদি। কি? এখন অফিসে রণ স্যারের সব থেকে বড় বাধা কিন্তু অর্কদা। তাই রণ স্যার কিন্তু অর্কদার উপর খুব ক্ষেপে আছে। মিতুল দিদি, তুমি একটু দেখো ব্যাপারটা, আমার কিন্তু ঠিক লাগছে না। ঠিক আছে মৃন্ময় দাদা, আমি রাখছি কেমন?
সবই তো তুমি শুনলে। এখন একটা কথা বলো তো, আমাদের কোনো কারখানায় তোমার পারমিশন ছাড়া কোনো প্রোডাকশন হওয়া সম্ভব? না, কোনোভাবে সম্ভব না। আর যদি করে থাকে সেটা ইলিগাল কাজ হচ্ছে। আমি শুধু ভাবছি অর্কদার কথা। মিতুল, হবে না এভাবে। দেখো, এই অ্যাক্টিং আমি চালিয়ে যেতে পারবো না। আমাকে আজ এক্ষুনি কোম্পানির হালটা ধরতেই হবে। রনর এত বড় সাহস, ও অর্ককে সরিয়ে দেওয়ার কথা ভাবছে। তো বুঝতে পারছো না মিতুল, সিচুয়েশনটা হাতের বাইরে চলে যাচ্ছে। তিলে তিলে আমি, দাদু, বাবা, অর্ক মিলে সবাই মিলে কোম্পানিটাকে গড়ে তুলেছিলাম। রণ নিমেষের মধ্যে সবটা শেষ করে দেবে। দেখো, আমি তোমাকে বারবার বলছি, রণর মুখোশ খোলার টাইম এসে গেছে। আমাকে আটকেও না। দাদাভাই তুই একটু শান্ত হ, তোর কিন্তু শরীরটা ভালো নেই। কি করে শান্ত হব? তুই শুনলি না কি বলছে? শুনলি তো? তুই বুঝতে পারছিস না, কোম্পানিটাকে বাঁচাতে হবে। আমি এইভাবে শেষ করতে দেবো না রণকে, কিছুতেই না। ও আমাদের কোম্পানির টাকা নিয়ে কিচ্ছু করতে দেব না। কি করতে পারবে না? আমাদের কোম্পানির একটা টাকাও রণদাদা নয়ছয় করতে পারবে না। কি হয়েছে? কি বললো সিকিউরিটি দাদা? না, এটা হতে পারে না। এটা কিছুতে হতে পারে না। কি হয়েছে বলি? এরকম করছিস কেন তুই? কি হয়েছে আমাদের বল না। কি পাগলামি করছিস? কি হয়েছে? কি বললো সিকিউরিটি দাদা? বলো কি বললো? আমাকে যেতে হবে না। কোথায় যাবি? কি হলো কুলির? ও এমন করছে কেন? রণ, তুই যদি আমার বন্ধু এতটুকু ক্ষতি করিস, আমি কিন্তু তাহলে তোকে আজই শেষ করে দেব। ইন্দ্রজিৎ লাহিড়ীর অন্য রূপ দেখবি তুই। আমাকে যেতে হবে মা। আমাকে কি করছো তুমি? এসব বলো তো, কোথায় যাবে তুমি? কিচ্ছু হয়নি অর্কদার, কিচ্ছু হয়নি। তুমি শান্ত হও, তুমি আগে শান্ত হও। তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি। আমি বলছি তো, আমি নিশ্চিন্ত অর্কদার কিচ্ছু হয়নি। তুমি শান্ত হও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি শান্ত হও। আগে তো ঠিকঠাক খবর নিতে দাও। কি বললাম আমি? এগুলো? কিন্তু যা বললাম সেগুলো তো মিথ্যে বলিনি। আমি তো সত্যি। কলি দিদি, মিতুল, বসো তুমি। কোথায় যাচ্ছ কলি দিদি? আমার চোখে চোখ রাখতে পারছো না? কই না তো। আমারও এমন হয় ইন্দ্রবাবুর জন্য। সারাক্ষণ চিন্তা হয়, ছোটখাটো জিনিস নিয়ে চিন্তা হয়। ও ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? মনের মধ্যে চলতে থাকে। আচ্ছা, আমি না হয় ইন্দ্রবাবুকে ভালোবাসি, তোমার তো অর্কদার প্রতি এমন কোনো অনুভূতি নেই, তাহলে তুমি এমন করছিলে কেন? অর্কদার ফিরতে দেরি হচ্ছিল দেখে তুমি অস্থির অস্থির হয়ে উঠছিলে। তারপর যখন ফিরে এলো তখন কি বললে? যেটা শুনলে সেটাই বললাম। ভালোবাসি তোমায়। তুমি কাঁদছো কেন? তুমি কি পাগল নাকি? কুলি, এটা শুনবো বলে আমি এত বছর ধরে অপেক্ষা করছিলাম। তা বলে তুমি কাঁদবে?
কি করব বলো? আমি তো এরকমই। তুমি কেন এরকম বলো তো? কারণ আমি হিরো নই কলি, হিরোর বন্ধু। আমি আজীবন এটাই থাকতে চাই, তোমার মতো করে। তুমি বকলেও আমি কাঁদবো, ভালোবাসলেও কাঁদবো। কি গো, তোমার গালে কিসের দাগ বললে না তো? ও কিছু না দিদি, আমি আগে ঘরটা পরিষ্কার করে নিই। দাঁড়াও, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের দাগ তোমার গালে? বর মেরেছে গো, রোজ রাত্রে মদ খেয়ে ফিরবে আর মারবে। তুমি আগের দিনে বলেছিলে বা, কিন্তু তারপরে এড়িয়ে গেছিলে। আজ তোমায় বলতেই হবে, তোমার বর তোমায় এভাবে মারে, তুমি সেটা সহ্য করো? সে তো অনেক বছর ধরেই সহ্য করছি, শুধুমাত্র ছেলেটার ওষুধ কেনার জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। গিয়ে দেখি সেই টাকা চুরি করেও নেশার কাজে লাগিয়ে দিয়েছে। কত কষ্ট করে রোজগার করি, কত ঝুঁকি নি, কিন্তু এই লোকটা পড়ে পড়ে কেন মার খাও? কি করব বলো? কি করবে সেটা আমি তোমায় দেখাচ্ছি। চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমার সাথে চলোই না। কি করবে গো দিদি? মেয়েরা আর মুখ বুঝে মার সহ্য করবে না, পাল্টা মার খেলে যে কেমন লাগে সেটা আজ আমি ছেলেদের বুঝিয়ে দেব। মিতুলের মার কেওড়া তলা পার। কি বলছো গো দিদি, মারবে নাকি? মারের বদলে তো মারই হয়। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এর মধ্যে তোমার বর কোনটা? ওই যে একেবারে ওদিকে বসে আছে। বুঝতে পেরেছি, এসো আমার সঙ্গে। ম্যাডাম আপনি যাবেন না, ওরা খুব সাংঘাতিক, ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আর পেটে মদ পড়লে তো সেই জন্যই তো শায়েস্তা করতে এসেছি। এইসব লোকেদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মিতুলের খুব ভালো করে জানা আছে। ম্যাডাম আমি ভালো কথা বলছি, আপনি যাবেন না। আপনার কিছু একটা হয়ে গেলে কি হবে বলুন? কিচ্ছু হবে না আমার। তুমি আসলে মিতুলকে চেনো না তো, তাই এরকম করছো। মিতুল যে কাজটা একবার করবো বলে ঠিক করে সেটা সে করেই ছাড়ে। মিতুল, তুমি এখানে কি করছো? পল্লী দিদি, শুভ দাদা, তোমরা? আর এগুলো কি অবস্থা? তুমি যখন বেরোলে আমি তখনই বুঝেছি তুমি কিছু একটা কাণ্ড ঘটাতে যাচ্ছ। তাই জন্য তোমার অর্কদাকে দাদা ভাইয়ের কাছে বসিয়ে আমি এলাম। হ্যাঁ মিতুল, আমরা তো তোমাদের খুঁজতে খুঁজতেই এলাম। এবার বলো তো, মানে এখানে কি হয়েছে? অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষরা যখন জেগে ওঠে তখন সব কিছুর বাঁধ ভেঙে যায়, কোনো কিছুই তাদের আটকাতে পারে না। কিন্তু কি হয়েছে সেটা তো বলো। এই যে প্রত্যেককে দেখতে পাচ্ছ কলি দিদি, এরা প্রত্যেকে এক একজন মুক্তি। এদের বড়েরা নেশা করে এদের থেকে টাকা কেড়ে নেয়, বাড়ি গিয়ে অশান্তি করে, অত্যাচার করে। এরা সবাই আজ এক হয়েছে, সবাই মিলে ওর বিরুদ্ধে জেগে উঠেছে। এতদিন এই মনের জোর কেউ দেয়নি গো দিদি, তুমি এই প্রথম মনের সাহস দিলে। তুমি তো আমার কেউ হও না বলো, তবু মার খাচ্ছে শুনে তুমি প্রথম এগিয়ে এলে। আজকাল অন্যের বিপদে কেউ পাশে এসে দাঁড়ায় না, কেউ না। আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের বিপদে পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। আর মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি শক্তি ধরে, শুধু বারুদে আগুনটা দিয়ে দিতে হয়। তুমি একদম ভয় পাবে না এরপর থেকে, কেমন? শুভ দাদা, তোমার কাছে কিছু টাকা হবে গো? হ্যাঁ, কত টাকা? তোমার ছেলের ওষুধ কিনতে কত টাকা লাগবে? 1000 দেড়েক মতো। আমি চিরকালের জন্য তোমার কাছে ঋণী হয়ে থাকলাম গো দিদি। এরকম করে কেন বলছো? ঋণী হওয়ার মতো কোনো কাজই আমি করিনি। আমি শুধু
তোমাদের মতো অসহায় মেয়েদের লড়াই করার শক্তি জুগিয়েছি মাত্র। আচ্ছা শোনো, এই টাকাটা নিয়ে তোমার ছেলের জন্য ওষুধ কিনে চট করে তুমি আমাদের বাড়ি চলে এসো, কেমন? মিতুল, এবার বাড়ি চলো, বাড়ির সবাই খুব চিন্তা করছে। চলো। আসছি গো। তোমরা দুজনে কি সুন্দর এতদিন ধরে অভিনয় করে গেছো, আর ভেবেছো কেউ বুঝতেই পারবে না। আচ্ছা, তোমরা আমার অভিনয়টা বুঝতে পেরেছো? তোমার অভিনয় মানে? এতে বিষ আছে দিদি। এই ওষুধগুলো সব নকল। আর এই ওষুধগুলো যদি দীর্ঘদিন ধরে ইন্দ্র স্যারের শরীরে যায়, তাহলে ওনার কথা বলা, হাঁটা চলা সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কি বলছো তুমি এসব? তুমি তুমি কি বলছো এসব? এতে ইন্দ্রবাবুর ওষুধ নেই, বিষ আছে। আমি পাপী। ছেলের চিকিৎসার জন্য কয়েকটা টাকার লোভে ইন্দ্র স্যারের শরীরে বিষ দেওয়ার জন্য রাজি হয়ে গেছিলাম। আমাকে শাস্তি দাও দিদি, আমাকে শাস্তি দাও। আমার মতন বেঈমান এই দুনিয়াতে আর কেউ নেই, আমাকে শাস্তি দাও। কেন করলে এমনটা? চুপ করে আছো কেন? কেন করলে এমনটা? কেন করলে বলো? কতদিন ধরে দিচ্ছ তুমি ইন্দ্রবাবু শরীরে বিষ? কি হলো উত্তর দাও, কেন করলে এমনটা? ইন্দ্রবাবু, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, এক্ষুনি কলি দিদির কাছে যেতে হবে। আমার কথাটা একবার শোনো দিদি। তোমার কোনো কথা আমি শুনবো না। ইন্দ্রবাবু চলো। স্যারের শরীরে কোনো বিষ যায়নি দিদি। আমার ছেলের দিব্যি। তুমি শেষমেশ তোমার ছেলের দিব্যি দিয়েও মিথ্যা কথা? না না, ছি ছি। রণ স্যার আজকেই আমার হাতে এই ওষুধটা তুলে দিয়েছেন, আর আজকেই আমি আসার আগে কলি ম্যাডাম আগের ওষুধটা ওনাকে দিয়ে দিয়েছেন। এক মিনিট, কে তোমার হাতে ওষুধের শিশি তুলে দিয়েছে? রণ স্যার। একটা ইনজেকশন পুশ করতে এত সময় কেন লাগছে? আচ্ছা, ওই মেয়েটা ঠিকঠাক ভাবে পয়জনটা ইনজেক্ট করছে তো? হয়তো কোনো ভালো কাজ আগে করেছি, তাই নিজের হাতে আমায় এই সর্বনাশ করতে হয়নি। ভগবান আমায় একটা বড় অপরাধ করার হাত থেকে রক্ষা করেছে। ইন্দ্রজিৎ লাহিড়ী স্মৃতি হারিয়েছে, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতেই হবে। আপনার প্ল্যানটা কি আছে বলুন তো? আমি লাহিড়ীদের কাছ থেকে একটা বড় অঙ্কের টেন্ডার আপনাকে পাইয়ে দেব। তার 10% আপনার আর বাকি টাকাটা আমার। কিন্তু এই ইন্দ্রজিৎ লাহিড়ীর পারমিশন ছাড়া আমরা যে সব কিছু করব, এতে কোনো কেস খাবো না তো? না না না, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি পেপারস গুলো এমন ভাবে সাজাবো যে আপনি কোর্টে এটাই বলবেন লাহিড়ীরা আপনার সাথে একটা বড় ফ্রড করেছে, তাই আপনি কাজটা করবেন না। ইনফ্যাক্ট আপনি ওদের এগেনস্টে একটা কেসও করতে পারেন, সেখানে একটা বড় সড়ো অঙ্কের ক্ষতিপূরণ চাইবেন, আর সেইটার 10% আমাকে দিতে হবে। কিন্তু রণবাবু, এতে খুব রিস্ক হয়ে যাচ্ছে না? হোক না রিস্ক, হোক। আমি বহুদিন ধরে এই প্ল্যানটা সাকসেসফুল করার চেষ্টা করছি, কিন্তু কোনোদিন পারিনি। এইবার আমাকে পারতেই হবে, যে করে হোক আমাকে পারতে হবে। আমি এই ডিলটা করার জন্য যা কিছু করতে পারি। আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। হ্যাঁ, একদম। ঝুনঝুনওয়ালা নই মিতুল, ও তোমাকে ভয় পায়, আমি কাউকে ভয় পাই না। আমি কিন্তু কোথাও যাব না মিতুল, আমি শেষটা দেখে ছাড়বো। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না।
কিন্তু এতদিনে তুমি নিশ্চয়ই এটুকু জানো যে মিতুল কি করতে পারে। কি করবে তুমি মিতুল? কি করতে পারো তুমি? গায়ে হাত তুলতে পারো, মারবে আমাকে। নিজেকে খুব বড় ফাইটার মনে করো না? আমি যদি চাই তাহলে কি করবে? খুন করবে নাকি গুলি করবে, মার্ডার করবে? আচ্ছা ছুরি মারবে নাকি? কি বলছো কি এসব মিতুল? কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি এসব কেন করতে যাব? আমি কি ক্রিমিনাল নাকি মার্ডারার? তুমি কি সেটা তুমি নিজেই খুব ভালো করে জানো। কি বলতে চাইছো তুমি? আমি আপনাকে লাহিড়ীদের কাছ থেকে একটা বড় অঙ্কের টেন্ডার পাইয়ে দেব। তার 10% আপনার আর বাকি টাকাটা আমার। ইনফ্যাক্ট আপনি ওদের এগেনস্টে একটা কেসও করতে পারেন। সেখানে একটা বড়সড় অঙ্কের ক্ষতিপূরণ চাইবেন, আর সেইটার 10% আমাকে দিতে হবে। এবার কি বলবে তুমি? কি বলতে চাও? তুমি নিশ্চয়ই চাও না যে এই ভিডিওটা আমি বাড়িতে গিয়ে সবাইকে দেখাই, তাই ভালোই ভালোই বলছি, অফিসের ধারে পাশেও যাবে না। যদি যাও সারাটা জীবন কিন্তু কড়া দিয়েই কাটাতে হবে। দাদা, ওনাকে একটু জল দিয়ে যান। কি হলো? সার্কাস চলছে নাকি এখানে? আচ্ছা, 2015 সাল থেকে রণদাদা পথের কাঁটা সরানোর কথা বলছিল। কেন বলছিল? কি হয়েছে 2015-তে? না না, এটা কি করে হতো? না না না, এটা সম্ভব না, এটা সম্ভব না। কি করে? সৌভাগ্য তো। কি সম্ভব না? কি বলছো বলো তো তুমি বিড়বিড় করে? আচ্ছা কি হয়েছিল 2015-তে আমাকে বলো তো। 2015-তে অন্তরা সোহাগের কি বুঝছিস কলি? দাদু ভাইয়েরকে আস্তে আস্তে সব মনে পড়বে। কিন্তু ওর কি সেন্স আছে এখন? হ্যাঁ মামু, দাদা ভাইয়ের সেন্স আছে, কিন্তু দাদা ভাই এই ড্রাউজিনেসের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে সিমটমস ভালো। দাদা ভাইয়ের আস্তে আস্তে স্মৃতি ফিরছে। এই যে মিতুলকে হুট করে চিনতে পেরে আবার জ্ঞান হারিয়ে যাওয়া বা হুট করে ঘোরের মধ্যে ফিরে যাওয়া, এটা দেখে তো মনে হচ্ছে দাদা ভাইয়ের মেন্টালি প্রেশার পড়ছে। ঠাকুর, তুমি দেখো ঠাকুর, ইন্দ্রবাবুর যেন সবকিছু মনে পড়ে যায়। সবাইকে যেন ইন্দ্রবাবু চিনতে পারে। স্মৃতি ফিরলে আগে জানতে হবে যে কে ইন্দ্রবাবুকে কুমিরের মুখে ফেলেছিল। আর তারপরই শুরু হবে আমার বদলা নেওয়া। তাকেও কুমিরের সামনে ঝুলিয়ে তার কাছ থেকে যদি আমি সব কথা না জানি। কেন? ইন্দ্র সুস্থ হচ্ছে,
তো ভালো লাগছে না? রণু দাদা, দাও জল দিয়ে দিচ্ছি তোমাকে। বাড়াবাড়ি তো এখনো কিছুই দেখোনি রণু দাদা। আজ যা হলো সেটা নিয়ে মুখ খুলবো? দেখবো তুমি এতটা বার বেড়েছো দেখে বাড়ির লোকেরা কিভাবে নিজের হাতে তোমাকে শাস্তি দেয়। চুপচাপ খেয়ে নাও। মিতুল, আজ তোমার দিন, যা বলার বলে নাও, কিন্তু আমারও দিন আসবে, আর এবারে একেবারে খেল খতম করে ছাড়বো আমি। বাবা, দাদু, বলছিলাম কি, ডাক্তারবাবু তো আমাদের বারবার করে বলেছেন আমরা শেষবারে পিকনিকে যেরকম হইচই করেছিলাম, যেরকম মজা করেছিলাম, ইন্দ্রবাবু স্মৃতি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের তেমন কিছু করতে হবে। তো তেমন কিছু আমরা করতে পারি নাকি? আলবাত পারি দাদু, একটা জমিয়ে প্ল্যান করো তো। হ্যাঁ, করা যায় তো। প্রত্যেক বছর ইয়ার এন্ডিং এর আগে প্রত্যেকটা এমপ্লয়ের একটা অ্যাসেসমেন্ট হতো, ইন্দ্র তারপর একটা পার্টি থ্রো করতো, সেটাই করা যায়। হ্যাঁ তাই তো, আরে এই কথাটা তো মাথাতেই ছিল না আমার। দাদু, দারুণ হবে। হ্যাঁ, ওখানে হইচই হলে দাদা ভাইয়ের মনও ভালো থাকবে, আর স্মৃতি ফিরে যাওয়ারও একটা চান্স আছে। তাহলে তাই হবে, আমরা সবাই মিলে ইন্দ্রবাবুকে নিয়ে ওখানে যাচ্ছি। কোথায় নিয়ে যাওয়া হবে আমাকে? কেন, অফিসের পার্টিতে? আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি সত্যি বুঝতে পারছি না এই মহিলা আমাকে কেন পাগল করে তুলেছে। বাবা বলছে আমি কাউকে চিনতে পারছি না, আমার কোনো কথাই শুনছে না। আমার সত্যি মনে আছে না আপনারা কোথা থেকে আমাকে নিয়ে এসেছেন। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। ইন্দ্র বাবা, প্রতি বছর এই পার্টিটা তুই অর্গানাইজ করিস। এমপ্লয়িজরা কতটা এক্সপেকটেশন নিয়ে থাকে আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি তো বলছি আমি কিছু মনে করতে পারছি না, আপনাদের মুখগুলো আছে না। কিন্তু কিছুক্ষণ আগেই তো তুমি আমাকে মিতুল বলে। কি? না না, আমি কাউকে কিছু বলে ডাকিনি, আমাকে কিছু মনে পড়ছে না। আমার শুধু আবছা আবছা। দাদা, দাদা এমন একটা কাজ করেছে, জাস্ট ভাবতে পারছি না যে আমার দাদা। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। না, আমার কষ্ট হচ্ছে না, ও যে আমার নিজের দাদা সেটা ভাবতে আমার লজ্জা করছে। অনেক অন্যায় করেছে মিতু, অনেক। দাদা ভাই, তোর জন্য ওর মনে হিংসে ভরে আছে। কতবার বুঝিয়েছি জানিস যে করিস না, এরকম করিস না, আমরা সবাই একটা ফ্যামিলি। কিন্তু না, পারলো না মানতে ওটা। ছেড়ে দে না শুভ, কেন পুরনো কথা ভেবে মাথা খারাপ করছিস বলতো? মেজদা ভাই কোনোদিনও বদলাবে না। এবারে আমরা সবাই মিলে ওকে শাস্তি দেব, ও কিছুতেই ছাড় পাবে না। ও আর আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক, একদমই ঠিক কথা বলেছিস তুই। সবকিছু শোনার পর আমিও চাই না যে ও আমাদের পরিবারের একজন হয়ে থাকুক। মিতুল, তুমি ওকে যা শাস্তি দেওয়ার দাও, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। আমরা এবারে সবাই মিলে মেজদা ভাইয়ের মুখোশ খুলে দেব। কিন্তু মিতুল, দাদা ভাইকে একা রেখে যাওয়ার কথাটা, সেটাই তো ফাঁদ। আর আমি জানি। থাক, সবাই ভালো আছো তো? স্যার, আমরা সবাই ভালো আছি, কিন্তু ইন্দ্র স্যারের খবরটা আমাদের সত্যি খুব খারাপ লাগছে। সত্যি স্যার, প্রতি বছর তো উনি সমস্তটা অ্যারেঞ্জ করেন, আমরা সবাই ওনাকে খুব মিস করছি।
কোনো চিন্তা করো না, উনি খুব তাড়াতাড়ি অফিসে জয়েন করবেন। আসুন স্যার, আপনার এদিকে বসুন। আসুন আসুন স্যার। শুভ, চল। দাদু, বলছি যে এই জায়গাটা তোমার বাবার আর দাদা ভাইয়ের, তো তোমরা এনজয় করো না, আমি এখানে আছি। শুভ, তুই না চিরকাল স্টুপিডই রয়ে গেলি। ওই জায়গাটা বাবা দাদু ইন্দ্র কারণ না, ওই জায়গাটায় আমার নাম লেখা আছে। আমি জানি রনু দাদা তুমি কি ভাবছো, কিন্তু ভাবনা শেষ পর্যন্ত আমি সফল হতে দেব না, কিছুতেই না। ওয়েলকাম এভরিওয়ান। প্রতি বছর ইয়ার এন্ডিং এর সময় অফিসে এই পার্টিটা সেলিব্রেট করা হয়। পার্টিটা আয়োজন করেন ইন্দ্রজিৎ লাহিড়ী, কিন্তু এবার উনি একটু অসুস্থ থাকায় মিতুল দিদি মানে ওনার ওয়াইফ আর অর্কদা মিলিয়ে সমস্তটা অ্যারেঞ্জ করেছেন। তবে প্রতিবারের মতো এবছরও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন লাহিড়ী ইন্ডাস্ট্রিজের দুই পিলার দেবকুমার লাহিড়ী এবং সুশোভন লাহিড়ী। আমি এবার স্যারেদেরকে অনুরোধ করবো এসে কিছু বলার জন্য। স্যার। কি হয়েছে মিতুল, এরকম হুড়মুড় করে নেমে এলে আর এখন ছটফট করছো কেন? রনু দাদা এখানে কোথাও নেই। সত্যিই তো কোথাও দেখতে পাচ্ছিল, কোথায় গেল? নির্ঘাত আসল কাজে নেমে পড়েছে। ফোনটা ধর। হ্যাঁ বলো মিতুল। হ্যালো দাদা, আমি মিতুল বলছি। রনু দাদা অফিসের পার্টি থেকে বেরিয়ে গেছে। কোনো চিন্তা করো না মিতুল, আমরা একদম রেডি আছি। অসীমা, রেডি হও। ওকে স্যার। মিতুল, তুমি একটা কাজ করো, তুমি বরং ইন্দ্রকে ফোন করে কথাটা বলে নাও। তুমি ঠিক বলেছো। কি হলো মিতুল, ফোনটা ধরলো না কেন? আমি তো সবসময় ফোনটা নিজের কাছে রাখি, তাহলে ফোনটা ধরলেন না কেন? মিতুল, একটা চেষ্টা করে দেখো। ফোনটা ধরো, ফোনটা ধরো ইন্দ্রবাবু, ফোনটা ধরো। ধরছে না। তুই আমাকে এই একই জায়গায় এনে মারতে চাইছিস তো রনো, কিন্তু এবারে এরকম কিচ্ছু হবে না। চিনতে পারছিস জায়গাটা? খুব সুন্দর না? তোর মনে আছে নিশ্চয়ই যে তোকে কেউ এখানে কুমির ভর্তি জলের মধ্যে জ্যান্ত ফেলে দিয়েছিল, আর কুমিরগুলো তোর জ্যান্ত শরীরে কামড় বসিয়েছে। তোর শরীরে অনেক ক্ষত এসেছিল। আজকেও না ওই কুমিরগুলো তোকে পাবে, কিন্তু একটা দুঃখের ব্যাপার কি জানিস দাদা ভাই, কুমিরগুলো তোর জ্যান্ত শরীরটা পাবে, তোর জ্যান্ত শরীরে কামড় বসানোর আনন্দটা ওরা পাবে না রে। আজকে ওরা যেটা পাবে সেটা হলো মরা ইন্দ্রজিৎ লাহিড়ীর দেহ। আর সেটা যদি উল্টো হয় রনো? কি কি বললি তুই? কি নামে ডাকলি আমাকে? রণজিৎ লাহিড়ী আমার মেজো ভাই, আমার ফ্যামিলি মেম্বার। তোর সব মনে পড়ে গেছে? আমি তো কিছু ভুলিনি যে মনে পড়বে। তার মানে তুই 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 এতদিন তোর সব মনে ছিল? তুই এতদিন ধরে এক্স্যাক্টলি রনো, আমি এতদিন ধরে অভিনয় করে গেছি, আর সেটাও শুধুমাত্র তোর জন্য। তুই আমাকে বাধ্য করেছিস এই অভিনয়টা চালিয়ে যেতে। রণজিৎ লাহিড়ী, তুই কি ভেবেছিস তুই এতদিন ধরে সব সময় খেলা সাজিয়ে যাবি আর তুই দান দিয়ে যাবি? আমরা কেউ বুঝতে পারবো না। না, এবার খেলাটা আমরা সাজিয়েছি, আর তোকে দেখেই মনে হচ্ছে তুই বোকা বনে গেছিস। তুই অনেক যন্ত্রণা দিয়েছিস, অনেক অনেক অন্যায় করেছিস, তোকে শাস্তি পেতেই হবে। তুই জানিস শেষবার যখন তুই কুমিরের মুখে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি, শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত তোকে আমি বিশ্বাস করতাম, কিন্তু আর না আর না, আর আমি তোকে বিশ্বাস করি না। ওই কুমিরের দেওয়া প্রত্যেকটা ঘায়ের দাগের ব্যথা যখন হয় তখন মনে করিয়ে দেয় আমার ভাই আমাকে জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তোকে একটা জিনিস দেখায়, এ দেখ সুন্দর কুমির গুলো দেখতে পাচ্ছিস তো, দেখ না। আরে দাদা ভাই দেখ না, দাদা ভাই দেখ না, দেখ না। তোর তো সত্যি কিছু হয়নি, তুই তো একদম সুস্থ আছিস, সব মনে আছে তোর। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোর বড্ড দেরি হয়ে গেছে দাদা ভাই। তোর এই সুপার ওম্যান বউ না আজকে তোকে আর বাঁচাতে আসবে না, আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না, কারণ আজকে তোর মৃত্যু আমার হাতে লেখা আছে, রণজিৎ লাহিড়ীর হাতে লেখা আছে। কিচ্ছু করার নেই দাদা ভাই, কিচ্ছু করার নেই। না না করার মতো সময় নেই বললে হবে না শুভ দাদা, কিছু একটা আমাদের করতেই হবে। আমি বুঝতে পেরেছি ইন্দ্রবাবুর সাংঘাতিক বিপদ। দাদা 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 বলছি আপনার সাইকেলটা একটু দেবেন দাদা। সাইকেল দেবো মানে? মানে আপনার সাইকেলটা না পেলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। কি বলেন দিদি ভাই? হ্যাঁ আসলে আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়ির ব্রেকের তারটা কেটে গেছে, আমরা খুব বিপদে পড়েছি, কিন্তু এক্ষুনি আমাদের একটা জায়গায় পৌঁছতেই হবে, আমার স্বামীর নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। আপনি দয়া করে সাইকেলটা দিন না, আমি নতুন সাইকেল কেনার টাকার ব্যবস্থাও করে দিচ্ছি আপনাকে শুভ দাদা। অনেক ধন্যবাদ দাদা, অনেক বড় উপকার করলেন আমার। শুভ দাদা করে দিদি তোমরা গাড়িতে এসো, আমি এগোচ্ছি, এছাড়া আর কোনো উপায় নেই করে দিদি। ভোলে বাবাই এখন একমাত্র সহায়। কি করবো? কিন্তু আজ তুমি নিজেই আমাদের ফাঁদে পড়েছো। ইন্দ্রবাবুর স্মৃতি হারানো থেকে শুরু করে তোমার সঙ্গে ইন্দ্রবাবুর এখানে আসা, সবকিছুই ছিল আমাদের ফাঁদ। আমি ইচ্ছে করে ইন্দ্রবাবুকে বাড়িতে একা রেখে এসেছিলাম। আমি জানতাম তুমি এই সুযোগটা ঠিক কাজে লাগাবে, আর তাই করলে। তুমি আমাদের ফাঁদে পড়ে গেছো রণজিৎ লাহিড়ী। রণ, আমি তোকে বলেছিলাম না মিতুল আসবে, মিতুল এসে তোকে শাস্তি দেবে। শুধু মিতুল নয়, আমরাও আছি দাদা ভাই ওর সাথে। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে তোকে শাস্তি দেব। আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। না না, এত সহজে হার মানলে চলবে না। আমি এত সহজে মরবো না, এত সহজে ধরা দেব না আমি। রণজিৎ লাহিড়ীর পাপের খরা যতই পূর্ণ হোক, ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা তোদের কারণ নেই, কারণ নেই, কারণ না। এত কিছু করেও তোমার শিক্ষা হয়নি না? এতবার বেড়েছো তুমি, তাও তোমার শিক্ষা হয়নি? শুভ দাদা, মিতুল, মিতুল শোনো আমার কথা, তোমার শরীর ঠিক নেই, তোমাকে এসব করতে হবে না, আমরা দেখে নিচ্ছি। আজ আমি ওকে মারবই। এরকম পাপীকে শাস্তি দিলে কখনো পাপ হয় না, বরং পুণ্যই হয়। তবে তোমার কথা আমি শুনবো, তবে এই রণজিৎ লাহিড়ীকে প্রথম মারটা মিতুলই মারবে। অনেকের চোখের জলের দাম তোকে আজকে দিতে হবে রণজিৎ লাহিড়ী। কি মনে করেছিস তুই সারা জীবন শুধু পাপ করে যাবি? সে সবকিছু শাস্তি তুই পাবি না। মিতুল থাকতে তোকে শাস্তি দেবেই।
যখন তখন যাকে তাকে গুলি করতে ওর ওর হাত কাঁপবে না। তাহলে তাহলে নিজের দাদার মেয়ে আর স্ত্রীকে এইভাবে ছি 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 ছি। এত কিছু করার পরে ওর মনে এতটুকু অপরাধবোধ কাজ করছে না। মানে মানুষ খুন করে করে একেবারে হুঁশ হারিয়ে ফেলেছিল। ওর পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাকেই ও সরিয়ে দিতে চাইছিল। ছি 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 ছি, আমার নাতিটা কবে থেকে এতটা খারাপ হয়ে গেল বলতো? ওর মধ্যে এত এত হিংসা, এত ঘৃণা। আর গার্জিয়ান হিসেবে সেটা বুঝতে ফেল করেছি। একটা চারা গাছকে যত্ন দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেছি। ঈশ্বর, জীবনের শেষ সময় আমাকে এটা দেখতে হলো। দাদু, তুমি একদম কষ্ট পেও না দাদু। এই তো ইন্দ্র, শুভ, এরাও তো তোমার নাতি, বলো। আমি তোমায় বলছি দাদু, তুমি মিলিয়ে নিও। ওরা কখনো তোমাকে কষ্ট পেতে দেবে না। ওরা এমন কাজ করবে না যাতে ওদেরকে নিয়ে তোমাদের গর্ব হবে। মিলিয়ে নিও। হ্যাঁ দাদু, অর্ক একদম ঠিক কথা বলেছে। আমরা দুই ভাই রণর করা পাপের আজ এই পরিবারে আসতে দেব না। তুমি একদম নিশ্চিন্তে থাকো দাদু। তুমি তো শিখেছো সৎ পথে আয় করে বিজনেস চালানো যায়, আর আমরা সেটাই করব। হ্যাঁ দাদু, রণদাদার কথা ভেবে আপনারা আর কষ্ট পাবেন না। জানবেন, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ও এখন পুলিশের হেফাজতে আছে, ওকে শাস্তি দেওয়া হবে।